আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নার্স একাডেমি বিডি পেজে। আমি আছি সারোয়ার। আজ আমরা পড়ব ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির একটি সাবজেক্ট বেসিক সায়েন্স, যার সাবজেক্ট কোড D112। সাবজেক্ট কোড সম্পর্কে তোমরা পূর্বের ভিডিওতে দেখে নিবা। বেসিক সায়েন্স বেসিক সায়েন্স হলো এমন একটি সাবজেক্ট যেটি কিনা বেশ কয়েকটি সাবজেক্টের সমন্বয়ে গঠিত, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কিছু প্র্যাকটিক্যাল বিষয়। ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এবং কিছু প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বিষয়গুলো কেমন? প্র্যাকটিক্যাল বিষয়গুলো হলো কিছু পরীক্ষা বা টেস্ট, যেমন এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি কিংবা MRI। এছাড়াও কিছু স্যাম্পল কালেকশন, যেমন আমরা কিভাবে ব্লাড কালেকশন করব, ইউরিন কালেকশন কিভাবে করব, ইটিসি। আজকে আমরা পড়ব বায়োলজি। বায়োলজিটা কি আসলে সেটা আমরা জানবো। বায়োলজি বায়োলজিটা আসলে কি? হোয়াট ইজ বায়োলজি? বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। একটি হলো বায়োস, যার শব্দের অর্থ হলো লাইফ, বা বাংলায় বললে জীবন। আর আরেকটি শব্দ হলো লগোস, যার শব্দের অর্থ নলেজ, যার অর্থ হলো জ্ঞান। অর্থাৎ বায়োলজি হলো জীবন সম্পর্কিত যে জ্ঞান। তাই হলো জীববিজ্ঞান বা বায়োলজি। তাহলে বায়োলজিটা কি? বায়োলজি হলো সেই সায়েন্স যেখানে প্রত্যেকটি জীব, তাদের জীবন এবং তাদের ইভলিউশন বা বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়। বায়োলজি হলো সেই সায়েন্স, সেই যেখানে প্রত্যেকটি জীব তাদের জীবন ও তাদের বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়। তাদের এটাকে যদি আমরা ইংরেজিতে বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে বায়োলজি ইজ দ্য সায়েন্স that studies that life, living thing এবং তাদের বিবর্তন and their evolution।
এটাই হলো ডেফিনিশন। আমরা আরো একবার যদি দেখি তাহলে বায়োলজিটা কি? বায়োলজি হলো সেই সায়েন্স যেখানে প্রত্যেকটি জীব, তাদের জীবন ও তাদের বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি সেক্ষেত্রে আমরা ডেফিনিশনটা পেয়ে যাই যে বায়োলজি ইজ দ্য সায়েন্স দ্যাট স্টাডিজ লাইফ, লিভিং থিং অ্যান্ড দেয়ার ইভলিউশন। আমরা দেখলাম বায়োলজি কি। আমরা এটা জানি যে প্রত্যেকটা লিভিং থিং বা জীবন একটি মাত্র কোষ থেকে শুরু হয়। যেহেতু একটি মাত্র কোষ থেকে শুরু হয় সেহেতু আমাদের প্রত্যেকেরই এটা জানা অত্যন্ত জরুরি যে একটি কোষ আসলে কি এবং এই কোষটি দেখতে কেমন। আমরা এখানে যেহেতু নার্সিং এ পড়াশোনা করছি এবং আমাদের প্রত্যেকটা কাজ মানুষ রিলেটেড হবে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র হিউম্যান সেলটাকে দেখব। হিউম্যান সেল দেখার আগে আমরা দেখে নেব সেলটা আসলে কি। হোয়াট ইজ সেল? সেল হলো মানুষের কিংবা প্রত্যেকটা প্রাণীর গাঠনিক এবং কার্যকরী একক, অর্থাৎ একটি সেল দ্বারা প্রত্যেকটা জীব গঠিত এবং প্রত্যেকটা জীবের প্রত্যেকটি কাজ এবং কর্মগুলাই সেল দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। গাঠনিক ও কার্যকরী একক। এটিকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে হবে সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড কার্যকরী অর্থাৎ ফাংশনাল ইউনিট অফ কি প্রত্যেকটা জীবের, অর্থাৎ অল লিভিং অর্গানিজম। আমরা দেখলাম সেলের ডেফিনিশন। এখন আমরা একটি সেল আঁকিয়ে দেখব। এখন আমরা সেলের একটি ডায়াগ্রাম দেখব, যেটি কিনা একটি হিউম্যান সেল। সেল আসলে দেখবে কেমন? একটি সেল দেখতে কিছুটা এরকম হয়। তোমরা সবাই আসলে জানো সেলের উপরের অংশটি কিছুটা ভাঁজ ভাঁজ আকারে থাকে। এই ভাঁজ সহ এই যে পুরা দাগটা দেখতেছো, এটা হলো সেল মেমব্রেন। সেল মেমব্রেন। আর এই যে ভাঁজগুলো রয়েছে, এই ছোট ছোট ভাঁজগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রো শব্দের অর্থ ছোট আর ভিল্লাই শব্দের অর্থ ভাঁজ। সেল মেমব্রেনের উপরে যে ছোট ভাঁজ রয়েছে সেটাই হলো মাইক্রোভিল্লাই। এবার এই সেলের সেন্ট্রালে একটি নিউক্লিয়াস থাকবে। তো এখানে নিউক্লিয়াস 1 2 3 5। এই নিউক্লিয়াসের চারদিকে যে মেমব্রেনটা রয়েছে, এই মেমব্রেনটা হবে 2 লেয়ার বিশিষ্ট। এই যে নিউক্লিয়াসের বাইরে যে মেমব্রেন, এই মেমব্রেনটার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়াসের ঠিক মাঝখানে এই জায়গাতে একটি বড় এবং কালো অংশ থাকবে। এই কালো অংশটুকু হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসকে ঘিরে এখান থেকে কিছু সুতার মতো অংশ বাইরে বের হবে এবং এভাবে পেঁচিয়ে 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 এইভাবে থাকবে।
এই সুতার মতো অংশগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এই রেটিকুলার শব্দের অর্থই হলো সুতা, এবং এই নিউক্লিয়ার রেটিকুলাম যে তরলে ভাসমান অবস্থায় থাকে, সেই তরলগুলা এখানে এভাবে দেখিয়ে দিবা। এগুলোকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই যে নিউক্লিয়ার মেমব্রেনের বাইরের দিকে কিছু রাইবোজোম এইভাবে যুক্ত অবস্থায় থাকে। এইভাবে রাইবোজোম গুলো যুক্ত থাকার কারণে এই মেমব্রেন গুলো একটু অমসৃণ হয়, রাফ নিউক্লিয়ার মেমব্রেন। এইগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে কিছু রাইবোজোম যুক্ত রয়েছে, যার কারণে এগুলো অমসৃণ হয়ে গেছে। আর এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ইংরেজিতে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর ঠিক কিছু নিচেই আমরা এখানে কিছু মাইটোকন্ড্রিয়া দিয়ে দিব। মাইটোকন্ড্রিয়া গুলো 2 লেয়ার বিশিষ্ট হয়, সবসময় এটা আমরা মাথায় রাখবো। এখানে একটা মাইটোকন্ড্রিয়া দিব, আর এখানে আরো একটা মাইটোকন্ড্রিয়া আমরা দিয়ে দেবো। মাইটোকন্ড্রিয়া সবসময় 2 লেয়ার বিশিষ্ট হবে। এরপর এখানে সাপের মতো আঁকা বাঁকা জাস্ট 2 লেয়ার বিশিষ্ট দিয়ে দেবো। শেষ। এখানে কিছু সেন্ট্রিওল থাকবে। সেন্ট্রিওল গুলো দেখতে কিছুটা এরকম হয়, কোনা 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 কোনা। এইভাবে একটা আর এইভাবে একটা দিয়ে দেবো। এখানে কিছু এখানে একটি গলগি বডি থাকবে, গলগি বডিতে দেখতে কিছুটা এরকম হয়। এটা হলো গলগি বডি, জি ও এল জি আই, গলগি বডি। আর এটি হলো মাইটোকন্ড্রিয়া। এখানে কিছু লাইসোজোম থাকবে। লাইসোজোম গুলো দেখতে কিছুটা এরকম 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 খাঁজ কাটা হয়ে থাকে, সরাসরি প্লেন কোনো কিছু হয় না আসলে। লাইসোজোম, LYSOSOM, লাইসোজোম। এগুলোতে কিছু রাইবোজোম যুক্ত থাকে এভাবে এভাবে সাইডে সাইডে। এখানে কিছু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম শব্দের অর্থই হলো সুতা, সেহেতু সুতার মতো কিছু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এই হলো আমাদের একটি সেলের বেসিক স্ট্রাকচার। আর এর মাঝখানে কিছু সাইটোপ্লাজম থাকে, জাস্ট সাইটোপ্লাজম গুলো দিয়ে দেওয়ার পর
সাইটোপ্লাজম গুলো এইভাবে দেওয়া হয়ে গেলে মোটামুটি আমাদের এই সেল আঁকানো শেষ। তো এই হলো মোটামুটি একটা সেলের স্ট্রাকচার। আমরা যদি পরীক্ষার খাতায় এইভাবে সুন্দর করে আঁকিয়ে আসতে পারি এবং লেভেলিং করে আসতে পারি, যদিও স্ট্রাকচারটা খুব একটা ভালো হয়নি, তবুও এইভাবে যদি আঁকিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভাবেই নিশ্চিত থাকা যায় যে ভালো একটা মার্কস আমরা তুলতে পারবো পরীক্ষাতে। এবং এইভাবেই যদি আমরা আঁকাই সেক্ষেত্রে এটি আমাদের আঁকানোর জন্য একটু সহজ হবে। এরপরে আমরা নিচে লিখে দেব এটা আসলে একটি সেল চিত্র, সেল। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে কোনো নতুন এক টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।